পৃথিবীতে যা কিছু ইংলিশে লেখা আছে এবং যে যা কিছুই ইংলিশে বলুক বা লিখুক না কেন, তাকে মোট 19টা টেন্সের গঠন ফলো করে লিখতে হবে। যদি কেউ কেউ একজন এই 19টা টেন্সের গঠনের বাইরে গিয়ে কোনো একটা বাক্য বলে বা লেখে, তাহলে সে ওই বাক্যটাকে ভুল বলেছে বা ভুল লিখেছে বলে তোমায় মনে করে নিতেই হবে, যদি তুমি টেন্স জানো। এটা ভাবতে পারবে বা ধরতে পারবে। আর যদি তুমি টেন্স না জানো তাহলে কি হবে, সে যা বলেছে ঠিক বলেছে, এইভাবে তোমায় মেনে নিতে হবে বা এটাই তোমার জানতে হবে। তো আজকে আমরা শিখব সেই 19টা টেন্সের মধ্যে যেটি সব থেকে সহজ টেন্স, সেটিকেই আজকে আমরা শিখব। তো এসো সেই টেন্সটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করি এবং শিখে নিই। দেখো, সেই টেন্সটা হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো পাস্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে জানবো, পাস্ট ইনডিফিনাইট টেন্সের সংজ্ঞাটাকে জেনে নেব এবং ফার্স্ট ইনডিফিনাইট টেন্সের চেনার উপায় জানবো, ফার্স্ট ইনডিফিনাইট টেন্সের গঠন জানবো, আনুষঙ্গিক যেগুলো আছে পাস্ট ইনডিফিনাইট টেন্সের ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের গঠন, নেগেটিভ সেন্টেন্সের গঠন, নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের গঠন, এগুলো সব জানবো এবং সমস্ত গঠনের মাধ্যমে কিভাবে আমরা বাক্য তৈরি করতে পারি সেটাই আজকে আমরা শিখে নেব। তো দেখো, পাস্ট ইনডিফিনাইট টেন্স মানে হলো অনির্দিষ্ট অতীতকাল। অনির্দিষ্ট অতীতকাল অর্থাৎ অতীতকালে কোনো কিছু হয়ে গেছিল বা ঘটে গেছিল, এটা বোঝাবে। এবার সংজ্ঞাটা দেখো, অতীতকালে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল বা ঘটেছিল এরকম বোঝালে ক্রিয়াপদের রূপের যে পরিবর্তন হয়, অর্থাৎ সবসময় ক্রিয়াপদের রূপের পরিবর্তন হয়। যেমন কি, আমি ভাত খাই, একটুখানি খাইটাকে খাচ্ছি করে দাও, দেখো কন্টিনিউয়াস টেন্সে চলে গেল। খাচ্ছিটাকে খেয়েছি করে দাও, পারফেক্ট টেন্সে চলে যাচ্ছে। তাহলে কি, ক্রিয়াপদের শেষ সবসময় পাল্টে যাচ্ছে বা পরিবর্তন হচ্ছে। এই যে পরিবর্তন হওয়া বা এই পাল্টে যাওয়াটাই হলো টেন্সের পরিবর্তন। তো ক্রিয়াপদের রূপের যে পরিবর্তন হয় তাকে পাস্ট ইনডিফিনাইট টেন্স বলে। এই পাস্ট ইনডিফিনাইট টেন্সের চেনার উপায়টাকে তোমায় জানতে হবে। তুমি যদি জানতে পারো চেনার উপায়, অর্থাৎ তুমি যদি ধরতে পারো বা চিনতে পারো এই বাক্যটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তাহলে তুমি হামেশাই ইংলিশে বলতে পারবে। আর যদি ধরতে না পারো বাক্যটা কোন টেন্সে আছে, তাহলে তুমি কিভাবে ইংলিশে বলবে বা লিখবে? পারবে না, তুমি পারবে না। তো দেখো, কি করে তুমি চিনবে বাক্যটা কোন টেন্সে আছে? চেনার উপায়, ক্রিয়াপদের শেষে ল লে লাম ততে তাম থাকে। যদি এরকম থাকে তাহলে ওটা পাস্ট ইনডিফিনাইট টেন্সের বাক্য বলে তোমাকে মনে করতে হবে বা ধরে নিতে হবে। যা উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে। আমি কলকাতায় গিয়েছিলাম, তিনি এখানে এসেছিলেন, সে প্রতিদিন বাজারে যেতেন, তিনি প্রতিদিন বাজারে যেতেন। এই যে বাক্যটা, এই বাক্যগুলোকে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সের সেন্টেন্স হিসেবে ধরতে পারি। এবার এসো, এই সেন্টেন্সের গঠনটা কি, এই সেন্টেন্সের গঠন সম্পর্কে তোমায় জানতে হবে। জানলে তুমি হামেশাই ইংলিশে বাক্য বলতে পারবে। তো দেখো, ফার্স্ট ইনডিফিনাইট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। অর্থাৎ সাবজেক্টের পরে তোমাকে ভার্বের 2 নাম্বার রূপ দিতে হবে, অর্থাৎ সেটা হলো পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে। তারপর তুমি কি দেবে দেখো, তারপর তোমাকে অবজেক্ট দিতে হবে। অর্থাৎ এটাকে বাংলায় করে লেখা হয় সাবজেক্ট কর্তা, ভার্ব ক্রিয়া, অবজেক্ট কর্ম। অর্থাৎ কর্তা ক্রিয়া কর্ম বাক্য হওয়ার ধর্ম। যদি তুমি কর্তা ক্রিয়া কর্ম সঠিকভাবে পরপর বসাতে পারো, তাহলে সেটা একটা বাক্য হবেই বা সেন্টেন্স হবেই। এটা তোমরা সহজেই জানো। তো দেখো, এটা তো হলো ইংলিশ বাক্যের গঠন। বাংলায় বাক্যগুলো কিভাবে থাকে, সেই বাংলায় থাকা বাক্যগুলোকে আমায় জেনে নিয়ে ইংলিশে করতে হবে। তো বাংলায় বাক্যগুলো থাকে ঠিক এইভাবে, কর্তা কর্ম ক্রিয়া, এইভাবে থাকে বাংলায় বাক্যগুলো। দেখো, এখানে যে 4টি বাক্য লেখা আছে বা 6টি বাক্য লেখা আছে, এই বাক্যগুলো ঠিক ওইভাবে, শুধু এই বাক্যগুলো না, বাংলায় যত বাক্য লেখা থাকে সমস্ত বাক্যগুলো ঠিক এইভাবে লেখা থাকে, কর্তা কর্ম ক্রিয়া, এইভাবে থাকে। তো আমি যখন ইংলিশে করব, আমি তখন বাংলার নিয়মটাকে ফলো করব কেন, আমি তখন ইংলিশের নিয়ম ফলো করব, করে ইংলিশে করব। তো দেখো সেটা কিভাবে হয়। এবারে তার আগে তোমরা জেনে নাও আরো 3টি সেন্টেন্সের গঠন। আরো 3 প্রকার
যে সেন্টেন্স বানাতে পারি আমরা এই পাস্ট ইনডিফিনাইট টেন্স থেকে, সেটা আমি তোমাদেরকে একটু জানিয়ে নেব। জানানোর পরে আমি ট্রান্সলেশনের আকারে সবাইকে বুঝিয়ে দেবো প্রত্যেকটা বাক্য কিভাবে হয় পাস্ট ইনডিফিনাইট টেন্সে ফেলা যায় সেটা। দেখো, পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন থেকে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি, অর্থাৎ না বোধক বাক্য তৈরি করতে পারি। আর কি তৈরি করতে পারি? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। আর কি তৈরি করতে পারি? নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। এগুলো আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স থেকে তৈরি করতে পারি। এইবার কথা হলো তুমি কিভাবে বাংলা বাক্যগুলোকে ইংলিশে করবে সেটাই। বাংলা বাক্যগুলোকে ইংলিশে করা খুবই সহজ। তোমরা একটুখানি ধৈর্য ধরে দেখো, অতি সহজে তোমরা বুঝে নিতে পারবে কিভাবে বাংলা বাক্যকে ইংলিশে করা যায় পাস্ট ইনডিফিনাইট টেন্সে। তো এখানে আমি এক্সাম্পল হিসেবে কয়েকটা সেন্টেন্স লিখেছি, তোমরা সেন্টেন্সগুলো দেখলে অতি সহজে বুঝতে পারবে। তো দেখো কি, আমি তাকে সবকিছু দিয়েছিলাম, একটা বাক্য, আমি তাকে সবকিছু দিয়েছিলাম। এর মধ্যে সাবজেক্ট আই, তাহলে এখানে আমি কি লিখবো? আই গিভ, মানে দেয়া তোমরা সবাই জানো, গিভ, গেভ, গিভেন। তো আমার তো 2 নম্বর রূপ চাই, আমি গেভেনে যাব কেন? আই গেভ। কাকে দিয়েছিলাম? আই গেভ হিম অবলিক হার, আমি তাকে দিয়েছিলাম, কি দিয়েছিলাম? সবকিছু। সবকিছু ইংলিশ কি? এভরিথিং, EVERY, আই গেভ হার এভরিথিং। পরের সেন্টেন্সটা দেখো কি আছে? মা আমাকে খাইয়েছিলেন, মা আমাকে খাইয়েছিলেন। এই যে বাক্যটা কোন টেন্স আছে? খাইয়েছিলেন, অতীতে খাইয়েছিলেন, লরেলাম তততামের মধ্যে আছে। তাহলে এখানে সাবজেক্ট কে? মাদার, আমি সাবজেক্ট লিখে নিলাম, তারপর V2। আচ্ছা, খাওয়া আর খাওয়ানো কি এক কথা, এক জিনিস নয়? খাওয়ানো মানে হচ্ছে ফিড, FEED, ফিড। ফিড মানে খাওয়ানো। অনেকে কি করে মা আমাকে খেয়েছিল এরকম করে বলে, কি বিচ্ছিরি যে লাগে ভার তাদের না জানার জন্য, সেটা বলে প্রকাশ করার মতো না। তো খাওয়ানো ইংলিশ হচ্ছে ফেড, মাদার ফেড, ফিড ফেড, মাদার ফেড মি, মা আমাকে খাইয়েছিল। এইটা পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে ফেলে করা হলো। দেখো কিভাবে হলো? মাদার সাবজেক্ট, ফিড খাওয়ানো, ফিড ফেড মি আমাকে, মা আমাকে খাইয়েছিলেন। এটাই তো হয়, মা আমাদের খাওয়ায়। তারপর দেখো কি আছে? আমি বিড়ি বাঁধতাম, একটা বাক্য, আমি বিড়ি বাঁধতাম। তো এই যে সেন্টেন্সটা আমি কিভাবে ইংলিশে করব? তাহলে তোমাকে সর্বপ্রথম জানতে হবে বাঁধা ইংলিশ কি এবং তার পাস্ট ফর্ম কি সেটা জানতে হবে। সাবজেক্ট অবজেক্ট সবাই জানে, সবাই, এটা নিয়ে তোমার চিন্তা করার কিছু নেই। তুমিও জানো আমি বিড়ি বাঁধতাম, এর মধ্যে সাবজেক্ট হলো আই। এইবার দেখো বাঁধা ইংলিশ কি? বাঁধা ইংলিশ বাইন্ড, এর পাস্ট ফর্ম কি? বাইন্ড, বাউন্ড, বাউন্ড। তাহলে আই বাউন্ড, কি বাঁধতাম? বিড়ি, বিড়ি, বিড়ি বানানটা একটু দেখে নাও, BIDI। তাহলে কি হলো? আই বাউন্ড বিড়ি। এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে। পরের সেন্টেন্সটা দেখো কিভাবে হচ্ছে? তারা সবাই আমাকে সাহায্য করতেন। তাহলে আমার সিচুয়েশনটা খারাপ ছিল, ওর জন্য তারা আমার সবাই সাহায্য করতেন, আমার এলাকার অনেকেই আমাকে সাহায্য করতে। তাহলে দেখো, তারা সবাই আমাকে সাহায্য করত। এই যে বাক্যটা, এই বাক্যটা কোন টেন্সে আছে? এই বাক্যটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। কারণ কি? চেনার উপায় বলে দিচ্ছে, ললে লাম ততে তাম। ঠিক ওইভাবে চেনার উপায় ধরে আমাকে ইংলিশ করতে হবে। তাহলে কি হলো? তারা সবাই সাহায্য করতে, এর মধ্যে সাবজেক্ট কে? দে। তারা সবাই, সবাই ইংলিশ কি? অল, দে অল। সাহায্য করা ইংলিশ কি? এটা তো সবাই জানে, সাহায্য করা ইংলিশ হেল্প। হেল্পটাকে আমার পাস্ট ফর্মে নিয়ে যেতে হবে। দে অল হেল্প, কাকে সাহায্য করতো? আমাকে, মি। দে অল হেল্প মি। তার পরের বাক্যটা দেখো কিভাবে আছে? রাম রাবণকে হত্যা করেছিল, রাম রাবণকে হত্যা করেছিল। এ তো কমন একটা সেন্টেন্স, তোমরা জানো সাবজেক্ট কে, অবজেক্ট কে এবং ভার্বটা কি সেটাও জানো তোমরা। তাহলে রাম রাবণকে হত্যা করেছিল, এর মধ্যে সাবজেক্ট হচ্ছে রাম। হত্যা করা ইংলিশ কি? হত্যা করা ইংলিশ তোমরা জানো, আমি বলবো তবু। কিল, হত্যা করা তোমরা সবাই জানো। রাম কিল্ড, কিলটাকে আমায় কিল্ড করে দিতে হবে। রাম কিল্ড, কাকে হত্যা করেছিল? রাবণকে। RABAN, রাবণ। রাম কিল্ড রাবণ, রাম কিল্ড রাবণ, রাম রাবণকে হত্যা করেছিল। এবার দেখো, তুমি আমাকে ঠকিয়েছিলে, আরো একটা বাক্য। এই বাক্যটাকে তুমি কিভাবে পাস্ট ইনডিফিনাইট টেন্সে করবে? তাহলে কি একই সিস্টেম, একই নিয়ম। তুমি আমাকে ঠকিয়েছিলে, তাহলে সাবজেক্ট কে? ইউ,
ঠকানো ইংলিশ তোমরা সবাই জানো, চিট ঠকানো, ডিসিভ ঠকানো। তো ইউ চিটেড, ইউ চিটেড কাকে ঠকেছিলে? আমাকে। ইউ চিটেড মি। এই হয়ে গেল এক্সাম্পল। এবারে দেখো এই বাক্যগুলোকে তুমি কিভাবে নেগেটিভ সেন্টেন্সে ফেলতে পারো, তুমি কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে ফেলতে পারো, কিভাবে তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ফেলতে পারো, সেটাই। এবারে দেখো, আমি তাকে সবকিছু দিয়েছিলাম, এটাকে যদি নেগেটিভ সেন্টেন্স করি তাহলে কি হবে? আমি তাকে সবকিছু দেয়নি, এরকমটাই হবে। তাহলে আই ডিড নট গিভ হার এভরিথিং, বা আই ডিড নট গিভ হিম এভরিথিং, এটা হবে। কেন হচ্ছে? এই যে গঠনটাকে তোমায় ফলো করতে হবে। এখানে এই যে ভার্বটা আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্বের 1 নাম্বার রূপ হবে। এবার আমি কি তাকে সবকিছু দিয়েছিলাম, তুমি যদি এটা করতে চাও তাহলে কি এই গঠনে তোমার আসতে হবে ডিড আই। আমি কি তাকে সবকিছু দেয়নি, তাহলে কি করতে হবে? ডিড আই নট গিভ হার এভরিথিং। তাহলে এখানেও এটা পাস্ট ফর্ম আনলে হবে না, প্রেজেন্ট ফর্ম দিতে হবে। এবার আমি কি তাকে সবকিছু দিয়েছিলাম, নেগেটিভ ইন্টারোগেটিভ নয়, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডব্লিউ ইজ ওয়ার্ড বাদে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ডিড আই গিভ হার এভরিথিং, ঠিক এটা হবে। এবার দেখো, আমি তাকে কি দিয়েছিলাম, যদি এইরকম প্রশ্ন করি, অর্থাৎ উত্তর হিসেবে একটা অংশ যদি বাদ দিয়ে আমি জিজ্ঞাসা করি, বা আমি জিজ্ঞাসা করে কোনো কিছু পেতে চাই, এরকম ভাবে জিজ্ঞাসা করলে আমাকে ডব্লিউএইচ ওয়ার্ডটাকে অবশ্যই দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আমি কি তাকে সবকিছু দিয়েছিলাম, এরকমটা হবে না। আমি তাকে কি দিয়েছিলাম, সেই ক্ষেত্রে হবে কি ডব্লিউএইচ ওয়ার্ড, যে নটি আছে মোট ডব্লিউএইচ ওয়ার্ড, সেই নটির মধ্যে একটা ডিড হবে না এখানে প্রথমে কি হবে? ডব্লিউএইচ ওয়ার্ড হবে। তাহলে কি হোয়াট ডিড আই গিভ হার, আমি তাকে কি দিয়েছিলাম। দেখো উত্তর হিসেবে এভরিথিংটা বাদ চলে গেছে। এইভাবে তোমাকে কি করতে হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। এবার দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। সেই দুটি ভাগ কি? সেই দুটি ভাগ হলো, একবার উত্তর হিসেবে আমরা কিছু পেতে চাই, অর্থাৎ নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ এরকম কিছু পেতে চাই। আবার উত্তর হিসেবে আমরা হ্যাঁ বা না পেতে চাই। যখন হ্যাঁ বা না আমরা পেতে চাইবো, তখন আমরা ডব্লিউএইচ ওয়ার্ডটাকে বাদ দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনে চলে যাব। আর যখন উত্তর হিসেবে কিছু পেতে চাইবো, তখন আমরা ডব্লিউএইচ ওয়ার্ডটাকে দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন করব। এইভাবেই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন করতে পারি। দেখো এই টেন্স না জানলে তুমি পাস্ট ইনডিফিনাইট টেন্সে যে ভয়েস চেঞ্জ আছে সেটা তুমি করতে পারবে না। যদি ন্যারেশন করতে দেয়া হয় তাহলে তুমি সেটাও করতে পারবে না। অর্থাৎ ভার্ব হলো ওয়ান, ভার্ব আর টেন্স মিলিয়ে হলো ওয়ান এর পরে তুমি যত শূন্য দেবে তত তোমার বেড়ে যাবে। তুমি যদি ওয়ান এটাকেই না জানো, তাহলে যত শূন্য তুমি দিয়ে যাও না কেন, নাথিং উইল কাম টু ইউটিলিটি, কিছুই কাজে আসবে না, কারণ শূন্যের কোনো ভ্যালু নেই। শূন্যের আগে যদি কোনো সংখ্যা থাকে তাহলে তারই ভ্যালু থাকে। ঠিক এইভাবে তুমি যত ইংলিশ শেখো না কেন, ভার্ব বা টেন্স না থাকলে তুমি লিখতেও পারবে না, বলতে পারবে না। আপাতত পারবে, অর্থাৎ বলতে বলতে বলা, চলতে চলতে চলা, এরকমটা হয়। কিন্তু কোনো সিচুয়েশনের মধ্যে পড়লে, যখন তোমার তৈরি করে বলতে হবে, জেনে বুঝে বলতে হবে, তখন আর তুমি কুল খুঁজে পাবে না, তখন আর তুমি পারবে না। সুতরাং নিজের মধ্যে ফ্লুয়েন্সি আনতে গেলে, নিজে থেকে বলতে গেলে, লিখতে গেলে, পড়তে গেলে, বুঝতে গেলে তোমাকে অবশ্যই টেন্স জানতে হবে। টেন্স যদি তুমি না জানো তাহলে তুমি নিজে থেকে বাক্য তৈরি করতে পারবে না। যে পর্যন্ত, যদি কারোর ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো এবং শেয়ার করো।